উত্তম কুমার কেন স্টার হয়ে উঠলেন? উত্তম কুমার এমনই এক বিরল শিল্পী যার অভিনয়ের টানে আজকের জেট গতির যুবক যুবতীরাও টিভির পর্দায় চোখ রাখতে বাধ্য হয়। প্রবীণেরা এক নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে পড়েন। অতি সাধারণ আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মানসিকতায় বেড়ে ওঠা এই মানুষটি রূপলী জগতে পা রেখে খুব একটা স্বস্তিতে ছিলেন না। আলোকিত বৃত্তের উজ্জ্বল পরিক্রমায় তাকে অনেক চড়াই উতরাই পেরোতে হয়েছে। অথচ পরবর্তীকালে তিনিই হয়ে উঠেছেন বাঙালির নয়নের মণি, বঙ্গজীবনের হৃদস্পন্দন, বাংলা ছায়াছবির এক অনন্য নায়ক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। গত ভিডিওতে শ্রী সঞ্জয় মুখোপাধ্যায়ের লেখা একটি নক্ষত্র আসের প্রথম পর্বটি আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। আজ তার দ্বিতীয় এবং শেষ পর্ব পাঠ করে শোনাব। বলাই বাহুল্য, যে দ্বন্দ্বের নিরসন সামাজিক ও ঐতিহাসিক স্তরে করা সম্ভব ছিল না, তার নিরসন সম্ভব হচ্ছিল চলচ্চিত্রিত জীবনে। রিচার্ড ডায়ার তাঁর তারকা তত্ত্বে দেখাতে পেরেছিলেন তারকার জনপ্রিয়তা অনেকটাই নির্ভর করে এবং বিকশিত হয় জনসাধারণের আকাঙ্ক্ষা ও সামাজিক মূল্যমানকে তারা কতটা সংহত ও প্রামাণ্য রূপ দিতে পারেন সে প্রসঙ্গে। তারকার প্রতি আমাদের যে দুর্নিবার আকর্ষণ, বা বলা যায় যে দুর্নিবার আকর্ষণ তারা রচনা করে, যাকে ইংরেজিতে কারিশমা বলে, তার স্বরূপ প্রথম রাষ্ট্র বিষয়ক আলোচনায় প্রয়োগ করেন বিশিষ্ট সমাজতাত্ত্বিক মার্কস হেবার। পরে এই বিশ্লেষণ যখন অন্যান্য সামাজিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়েও প্রযুক্ত হলো, আমরা জানতে পারলাম charismatic appeal is effective especially when the social order is uncertain, unstable, and ambiguous, and when the charismatic figure or group offers a value, order, or stability to counterpoise this. এবার যদি স্বাধীন বিভক্ত বাংলার দিকে তাকাই, তবে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে উত্তম কুমারের উৎসভূমি। ৪৩-এর মন্বন্তর ও দেশবিভাগ আমাদের দুঃস্বপ্ন মন্থিত নিশি যাপনের দিকে নিয়ে যায়। এই রাত্রি এতই নিরাশামদির যে আমাদের কাছে স্বাধীনতার নবীন প্রভাব বিষণ্ণ ও ম্লান ছিল। স্বাধীনতার ফাঁকি, মার্ক্সবাদের প্রতি প্রস্তাব, সদ্য সমাপ্ত দাঙ্গা, আপাতস্থগিত তেলেঙ্গানা অভ্যুত্থান আমাদের উন্নয়নের প্রকল্প পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও মিশ্র উদ্যোগকে নিঃশর্ত স্বাগত জানাতে দেয়নি। এক নবীন প্রজাতন্ত্রকে আমাদের অগ্রজের নিষ্ফল সান্ত্বনা বলে মনে হয়। স্বাধীন ভারতের প্রথম গণতান্ত্রিক নির্বাচনের বছরে উত্তম কুমারের প্রথম গুরুত্বপূর্ণ ছবি বসু পরিবার ১৯৫২ সালে মুক্তি পায়। এরপর থেকে ক্রমেই শৃঙ্গ জয়ের উপাখ্যান। একটি সামন্ততান্ত্রিক দেশে জায়মান পুঁজিবাদ প্রধানত ও শিল্পায়নের সূত্রে যখন গ্রামীণ চিত্রকল্পের জলবায়ুতেই যৌথ জীবনযাত্রার ছক শেষ হয়ে ব্যক্তির নিজস্বতা প্রতিষ্ঠিত হচ্ছে, তখন যদি জনমানস এই ব্যক্তিকে ইতিহাসের বাইরে প্রতিষ্ঠা করতে চায়, তবে ক্ষুদিরাম সুভাষ বসুদের পক্ষে সে দায় পূরণ করা অসম্ভব। তখন একজন নক্ষত্রের উপস্থিতি প্রয়োজন। ৫০-এর দশকে শহর ও মফস্বল নিবাসী অজস্র তরুণ তরুণীর কাছে সেই নক্ষত্র উত্তম কুমার। উত্তম কুমার কাউকে হতাশ করেন না, কেননা সংস্থার স্বীকৃত ক্ষমতা
তার নেই, যা রাজনীতিক বা প্রশাসকের থাকে। ফলে তার কারিশমা অটুট থাকে। সামন্ততন্ত্রে সামাজিক স্তরে যে নিভৃত কুজন ও দাম্পত্য অসম্পূর্ণ থাকে, তা উত্তম সুচিত্রা মেলোড্রামাতে একটি অন্য পরিসরে সম্পন্ন হয়। উত্তম কুমারের অবস্থানে একটি বিনীত, সংরক্ত অথচ উদাসীন, মুশকিল আসান স্বস্তিবাচন আছে, যা নক্ষত্রচিত। হারানো সুরের শেষে তিনি যখন স্মৃতিভ্রষ্টতার অবসানে নায়িকাকে সম্বোধন করেন ডাক্তারবাবু বলে, নায়িকা তার বক্ষলগ্না হওয়ার প্রাক মুহূর্তেই বুঝে যান বক্তা দুনিয়ার সব ডাক্তারের চেয়ে বড়। ওই বক্ষপটে যাবতীয় দুর্যোগের অবসান। উত্তম কুমার এই পিতৃতান্ত্রিক সমাজে পারিবারিক চিত্রলেখাটি বিপর্যস্ত না করে সমাধানের মোহনা খুঁজে পান। এই সমাধান পরিবার, সমাজ বা প্রতিষ্ঠানের কর্তৃত্বকে প্রশ্ন করে না। একাডেমিয়া বা শাসনযন্ত্র বিপন্ন হয় না, কিন্তু ইচ্ছা পূরণের অলীক সত্য প্রতিষ্ঠা পায়। আরো প্রবলভাবে যা প্রতিষ্ঠা পায় তা স্থিতাবস্থায় সত্য। বারবার্ট মার্কিউস যে অযথা স্টার সিস্টেমকে সমাজের স্থিতাবস্থা বজায় রাখার ইতিবাচক পদক্ষেপ মনে করেছেন তা নয়। 50 ও 60-এর দশকের আন্দোলন ও অশান্তির দিকে তাকিয়ে মনে হয় উত্তম আখ্যান অনেক ক্ষেত্রেই মূল মতাদর্শের পক্ষে ব্যবহারযোগ্য একটি আধার হিসেবে কাজ করেছিল। যে মধ্যবিত্ত উত্তর ঔপনিবেশিক আবহ চরিত্র পাচ্ছিল, যে গণতান্ত্রিক সংস্থাসমূহ সিভিল সোসাইটির স্বীকৃতি প্রত্যাশা করছিল, ব্যক্তি মানুষের সততা ও কঠোর শ্রমের যে কিংবদন্তি নবীন প্রজাতন্ত্রের রক্ষী দল আকাঙ্ক্ষা করেছিল, 3 দশক ব্যাপী উত্তম কাহিনী নিবেদন করলে তার একটি সদুত্তর নিশ্চয় মিলবে। কেননা বাংলা চলচ্চিত্রের তিনিই প্রথম অভিনেতা যিনি তারকার স্তরে উন্নীত হন। মূলত মুদ্রণ মাধ্যম তাকে নির্মাণ করে, অথচ স্বীকৃত মিডিয়ার বাইরে ভক্তদের গল্পকথায়, নানা রকম দায়িত্বহীন জীবনীতে, আলোকচিত্রে তিনি সম্প্রসারিত করে চলেন সেই নক্ষত্রপাঠ। তিনি স্বপ্নের, কিন্তু বাস্তব সেই স্বপ্নের জ্যোতিচিহ্ন সমূহ সম্পাদনা করে। উত্তম কুমার এমন কিছু করেন না বা ঘটান না যা বাঙালির পক্ষে অপরিচয়ের। তার পুরুষের দেহ সৌষ্ঠব নয়, বরং বেশ কমনীয়। 50 ও 60-এর দশক জুড়ে তিনি যুবকের স্বপ্ন ও যুবতীর বাসনা। আমরা লক্ষ্য করেছি তার নায়িকাদের স্তন বিভাজিকা বা শ্রোণীযুগ তাকে ততটা আকৃষ্ট করে না যতটা আলোড়িত করে দ্বিধাকম্পিত ওষ্ঠপ্রদেশ। তিনি নিজেও শরীরের তীব্রতায় জয় করেন না, বরং বাঙালি দর্শক তার অপাঙ্গ দৃষ্টিপাতকে বেশি করে চেনে। অর্থাৎ নক্ষত্রের যে প্রামাণ্যতা দরকার, উত্তম কুমার আপন দেশকাল সমীক্ষায় তা অক্ষুণ্ণ রেখেছেন। বরং তার পোশাক, তার পশ্চিমবঙ্গীয় উচ্চারণ রীতি, তার অভিমান, তার আভিজাত্য, তার দারিদ্র্য, তার সংলাপ, সবকিছুতেই আছে প্রমাণিত হওয়ার অলঙ্কার শাস্ত্র। অলঙ্কার যতক্ষণ পর্যন্ত অশনাক্ত, ততক্ষণ পর্যন্ত তা বিশ্বস্ত ও আন্তরিক উচ্চারণ। আমৃত্যু উত্তম কুমারের জানা ছিল। তিনি প্রথমত ও শেষত দর্শকের। তার অভিনয়ের সাফল্য ও সীমানা এইখানেই। উত্তম কুমার মাতালের অভিনয় করেছেন, কিন্তু এই জেনে যে তার দর্শকের রুচি মত্ততার সীমারেখা জানে। তিনি স্থান বিশেষে স্থূল, কিন্তু কদর্য নন। কেননা মধ্যবিত্ত রুচির মাত্রা তার জানা ছিল। পয়ার যেমন বাংলা কবিতার মূল ছন্দ, উত্তম কুমারের লাজুক বা অভিমানী মুখচ্ছবি তেমনি মধ্যবিত্ত বাঙালির আত্মপরিচয়।
যে জন্য দর্শক যখন প্রেমিকের বদলে তাকে শয়তান হিসেবে দেখেছে, তখনও সে বিচলিত হয়নি, কেননা উত্তম কুমারের হাসিটুকুই তার প্রায়শ্চিত্ত। ওই সভ্যতা আমাদের বারবার বলে গেছে, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। 19 শতকের আলোকপ্রাপ্ত বাঙালি 20 শতকের পতন বিন্দুতে দাঁড়িয়ে আর কি আত্মশ্লাঘার পরিচয় দিতে পারে? সত্যজিৎ রায় যে ম্যাটিনি আইডল হিসেবে উত্তমবাবুকে বেছে নিয়েছিলেন, তা প্রায় নির্বিকল্প হয়েই। বস্তুত অরিন্দমের কোনো অন্য অভিনেতা থাকা সম্ভব নয়। বাঙালি নক্ষত্রের কাছে যে যে কারণে হাত পাতে, উত্তম তার প্রায় সবকটি পূরণ করতে পারতেন। নায়কের নায়ক অভিনয়ে বাঙালির সবচেয়ে প্রামাণ্য বাস্তব। সত্যজিৎ রায় শিল্পী বলেই জানতেন, উত্তম কুমার যখন শিল্পী নন তখনও নায়ক, এবং দিগন্তের ঈষৎ দূরে যেন দেবদাস। আমাদের চেতনায় প্রায়শ্চিত্তের অপর বিন্দু। মদ, নারী ও নরক দেবদাস বা উত্তম কুমারের পা টলায় না। উপন্যাস ও সিনেমার পরপারে তারা আমাদের জীবন্ত রূপকথা। এমন একটি মহান শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।